লেখিকা মৌসুমী হাজরার দৃশ্য। একটু কথা বলতে পারবি রুহি? তোর হাজবেন্ড এখন বাড়িতে আছে নাকি? হ্যাঁ আছে, তাতে কোনো সমস্যাই নেই। তুই যখন ইচ্ছে আমায় ফোন করিস। তাহলে থাক, পরে কথা হবে। নিখিল প্লিজ ফোনটা রাখিস না। তোকে ছাড়া আমি ভালো থাকতে পারবো না। সারাদিনে একবার তোর সাথে কথা বললে আমি খুশি হয়ে যাই। আর হারিয়ে যাব না আমি তোর থেকে রুহি। দেখা করবি একবার? কতদিন দেখা হয়নি আমাদের। তুই বললে এই মুহূর্তে তোর সাথে দেখা করতে পারি। না না, এখন না, আমি যখন বলবো। ও বুঝলাম, এখন আমি দূরের মানুষ তোর। নিখিল, আমি আজও তোকে ভালোবাসি। ছেড়ে তো আমি যাইনি তোকে, তুই ছেড়েছিলি আমায়। যাব না তো বলছি, আর বিশ্বাস রাখ আমার উপর। রুহি হারিয়ে যায় তার 16 বছর বয়সে। মাথায় দুদিকে বিনুনি করে টিউশনি যেত। নিখিলের কাছে বসে হাঁটুতে হাঁটু ঠেকে থাকতো। কি পবিত্র একটা সম্পর্ক। কোনো অশ্লীলতা নেই, শুধু একটা আবেগ ছিল, যে আবেগে ভেসেছিল দুজনে। বিক্রম ডাক দেয় রুহিকে। রুহি, আমার ব্রেকফাস্ট রেডি তো? আমাকে আজ তাড়াতাড়ি বেরোতে হবে। রুহি তাড়াতাড়ি ফোনটা রেখে বিক্রমের ব্রেকফাস্ট টেবিলে রেখে স্নানে চলে যায়। অদ্ভুত এক নীরবতা এই 2 কামরার ফ্ল্যাটে। গ্রামের বাড়িতে বড় হয়েছে বিক্রম। অনেকটা সময় কেটেছে ওখানে। জয়েন্ট ফ্যামিলিতে থাকার মজাই আলাদা। আর এখানে কাজের জন্য বাধ্য হয়ে থাকতে হয়। 5 মাস বিয়ে হয়েছে দুজনের, নামেই তারা স্বামী স্ত্রী। রুহি এখনো সম্পর্কটা মেনে নেয়নি। বিক্রম জানে রুহি বিয়েটা বাধ্য হয়ে করেছে। বিক্রম বহুবার জিজ্ঞাসা করেছে ওর জীবনে কেউ আছে নাকি, তাহলে ও নিজে এই সম্পর্ক থেকে মুক্ত করে দেবে রুহিকে। রুহি প্রতিবার অস্বীকার করে সরে যায়, যেন কিছু একটা লুকিয়ে রাখে ও। প্রথম যেদিন বিক্রম দেখতে গিয়েছিল রুহিকে, সেদিনই ভালো লেগে যায় তাকে। রুহি অনেকটা সময় শহরে কাটিয়েছে একা একা। রুহির বাবা মা দুজনেই বাড়ির ব্যবসা নিয়ে এতটা ব্যস্ত ছিলেন যে রুহিকে সময় দিতে পারেননি। তার জন্য অবশ্য সেই আফসোস তাদের মধ্যে দেখতে পাওয়া যায়। বিক্রমের সাথে বিয়ে হওয়ার পর রুহির মধ্যে একটা পরিবর্তন দেখা দিয়েছে। বিক্রমকে স্বামী হিসেবে না মানলেও এই বাড়ির সকলের আদর আর ভালোবাসা পেয়ে সকলকে আপন করে নিয়েছে। বিক্রমও তাই দেখে ভেবেছে রুহিকে একটু সময় দিলে একদিন রুহিও বিক্রমকে আপন করে নেবে। কিন্তু রুহিকে গ্রামের বাড়ি থেকে নিয়ে আসার পর থেকেই কেমন যেন মেয়েটা বদলে গেছে। সারাক্ষণ চুপচাপ থাকে, গান শোনে, বাড়ির কাজ করে। বিক্রম অনেকবার বলেছে চাইলে সেও জব করতে পারে কিংবা নতুন কোনো কোর্স শিখতে পারে, কিন্তু রুহি নিজেকে বন্দি করে রাখতে চায়। বিক্রম অফিসের জন্য রেডি হতে হতে খেয়াল করে রুহি ব্যালকনির গাছগুলোতে জল দিচ্ছে। কি সুন্দর সেই মুহূর্তটা। সদ্য স্নান করে এসেছে রুহি, পরনে একটা সবুজ শাড়ি, চুল তখনও তোয়ালে ঢাকা। বিক্রম মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। কিছুক্ষণ পর রুহি নিজে লাঞ্চ বক্সটা হাতে ধরিয়ে দেয় বিক্রমের। বিক্রমের এবার সম্বিত ফেরে। সে আমতা আমতা করে বলে, আসলে রুহি তোমাকে বলা হয়নি, আজ আমরা অফিসের কয়েকজন বাইরে লাঞ্চ করব। রুহি কোনো কথা না বলে লাঞ্চ বক্সটা নিয়ে চলে গেল। বিক্রমের একটু খারাপ লাগলো। মেয়েটা সেই সকাল থেকে রান্না বান্না নিয়ে ব্যস্ত ছিল বিক্রমের জন্য। বিক্রম ফোনটা হাতে নিয়ে দেখে অদ্রিজার 5টা মিসড কল। কল ব্যাক করবে কিনা ভাবতে ভাবতে আবার ফোন আসে অদ্রিজার। কি রে, খুব ব্যস্ত নাকি? না না, তা কেন হবে। না, ভাবলাম বাবু বিয়ে করেছে তো তাই বোধহয় আমাদের ভুলে গেছে। কি যে বলিস না। তা মনে আছে তো আজ দুপুরে অফিসের বাইরে লাঞ্চ করব? হ্যাঁ রে, ভুলিনি, মনে আছে। চল রাখি এখন, অফিসে দেখা হচ্ছে। অদ্রিজার সাথে বিক্রমের আলাপ অফিস সূত্রে, অথচ তাদের দেখলে মনে হবে তারা যেন একে অপরকে বহু বছর ধরে চেনে। খুব কম সময় ওদের বন্ধুত্ব গাঢ় হয়ে যায়। একে অপরকে হেল্প করার সাথে সাথে বাইরে দেখা করে চা কফি ডিনারও করত। একে অপরকে সব মনের কথা শেয়ারও করত। রুহিকে দেখার পর একটা অনুভূতি তৈরি হয়েছিল, সেটাও অদ্রিজাকে জানিয়েছিল বিক্রম। এমনকি তার আর রুহির সম্পর্কটা বর্তমানে কেমন সেটাও গোপন করেনি বিক্রম অদ্রিজার কাছে। অদ্রিজা সবসময় বলে, দেখিস বিক্রম, রুহি একদিন ঠিক তোর প্রেমে পড়বে। একসময় অফিসের অনেকেই বলতো
অদ্রিজা আর বিক্রমের নিশ্চয়ই কোনো চক্কর আছে, কিন্তু সেটা ভুল প্রমাণিত করে বিক্রম রুহিকে বিয়ে করে। বিক্রম সবসময় অদ্রিজাকে বন্ধুর মতো দেখেছে, আর অদ্রিজা ফোনের গ্যালারিতে বিক্রমের সব ছবিগুলো দেখতে থাকে, তারপর নিজের হাতের কাটা দাগগুলোর দিকে তাকিয়ে বলে, আর কতটা ক্ষতবিক্ষত করলে তোকে ভুলতে পারবো বলতো বিক্রম। ঘুমটা ভেঙে যায় বিক্রমের। পাশে রুহি নেই। ফোনের দিকে তাকিয়ে দেখলো সময় রাত 1টা। বিক্রম ভাবলো রুহি জল খেতে উঠেছে, তাই চোখটা বন্ধ করে শুয়ে পড়ল। 5 মিনিট পর বিক্রমের খেয়াল হলো রুহি এখনো রুমে আসেনি, আর শুয়ে না থেকে উঠে পড়ল। ব্যালকনির দিকে কেউ যেন গান গাইছে। গিয়ে দেখলো রুহি গান গাইছে, তুম বিন জিয়া যায় ক্যাসে, ক্যাসে জিয়া যায় তুম বিন। বিক্রম কিছুক্ষণ পর বুঝতে পারল রুহি ফোনটা কানে ধরে আছে, অর্থাৎ ও কাউকে গান শোনাচ্ছে। কেমন যেন পুরো ব্যাপারটা অদ্ভুত মনে হলো বিক্রমের। এত রাতে রুহি কাকে গান শোনাচ্ছে? বিক্রম আস্তে করে রুহিকে ডাক দিতেই রুহি যেন চমকে উঠল। এত রাতে কে ফোন করেছে? রুহি কিছুটা ভয় পেয়ে বলল, কই কেউ না তো। বিক্রম আর কথা না বাড়িয়ে রুহিকে ঘুমোতে আসতে বলে। রুহিও লক্ষ্মী মেয়ের মতো কথা শুনে চলে যায় ঘুমোতে। সকালে তখনও মনে একটা খটকা লেগে থাকে বিক্রমের। সে স্পষ্ট দেখেছে রুহি ফোনটা কানে নিয়েছিল। মনে মনে ভাবলো সে একটু বেশি ভাবছে না তো। রুহি চা নিয়ে এলো। বিক্রম রুহির চাটাও নিয়ে এসে পাশে বসতে বলল। রুহি তাই করলো। দুজনে ব্যালকনিতে বসে বসে চা খাচ্ছে। দুনিয়ার সবচেয়ে সুন্দর একটা দৃশ্য। কিন্তু মনটা মানছে না বিক্রমের, তাই জিজ্ঞাসা করেই ফেললো রুহিকে, তুমি যে এত ভালো গান করো, কই আগে বলনি তো। রুহি কিছুটা ঘাবড়ে গিয়ে বলল, না আমি তো গান গাইতে পারি না। বিক্রম এবার হেসে বলল, তাহলে এত রাতে ব্যালকনিতে কে গান গাইছিল, ভূত? রুহি কিছুটা রেগে গিয়ে বলল, আমার উপর নজরদারি করা বন্ধ করো। রুহির হঠাৎ এই পরিবর্তন দেখে অবাক হয়ে গিয়েছিল বিক্রম। তারপর কিছু একটা ভেবে বলল, আরে ঠিক আছে, এত রেগে যাওয়ার কি আছে, চলো আজ তো আমার ছুটি, বাইরে কোথাও লাঞ্চ করি। রুহি রাজি হয়। দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল। সারাদিন রুহি বিক্রমের সাথে বাইরে ছিল। ফোনটা হাতে নিয়ে দেখল নিখিল আজ একবারও ফোন করেনি। নিখিলের প্রতি অভিমান আরও বাড়ল তার। কী রে, তো ব্যাপারখানা কি? চেম্বারে আসছিস না কেন? তোকে কেউ শেখায়নি অনি কারো রুমে ঢোকার আগে নক করে ঢুকতে হয়? যা শালা, আমি তো আমার রুমেই ঢুকেছি, নিজের রুমে ঢুকলেও নক করতে হবে নাকি? এটা তোর রুম অনি? হ্যাঁ অদ্রিজা ম্যাডাম, এটা আমার রুম। এই যে দেখুন আমার ছবি। আর এই রুমে বসে আমরা একসাথে পড়াশোনা করেছি, মারপিট করেছি, ঝগড়া করেছি। আপনি হয়তো ভুলে গেছেন। অদ্রিজার মা স্ন্যাক্স নিয়ে রুমে ঢুকে বললেন, হ্যাঁ অনি, তুই ঠিকই বলেছিস, আমার মেয়েটার খুব ভুলো মন। তুই তো আমার ছেলের চেয়েও আপন। অনি আর অদ্রিজা ছোটবেলার বন্ধু, দুজনে একসাথে বড় হয়েছে। অনিকেত এখন সাইকোলজিস্ট। বিক্রমের জীবনে রুহি আসার পর সেটা কিছুতেই অদ্রিজা মেনে নিতে পারেনি। সুইসাইডেরও চেষ্টা করেছিল। অনিও ট্রিটমেন্ট করছে। এখন অনেকটা স্বাভাবিক অদ্রিজা। কিছুক্ষণ নীরব থাকার পর অদ্রিজা বলল, আমাকে পাহাড় দেখাতে নিয়ে যাবি অনি? তোর কখন সময় হবে জানিয়ে দিস, যাব আমি। একটু অফিসের কাজগুলো সামলে নিই, তারপর যাব। জানিস অনি, আমার মনে হয় বিক্রম ভালো নেই। তোকে এত সব ভাবতে কে বলেছে? তুই নিজের কথা ভাব। সন্ধে নেমে এলো। সূর্য তখন ঢলে পড়েছে পশ্চিম আকাশে। অদ্রিজা মাথা রাখলো অনির কাঁধে। তারপর বলল, কেউ অপেক্ষা করে না থাকলে ঘরে ফিরতে ইচ্ছে করে না। অনি মনে মনে কথা দিল অদ্রিজাকে, তোর ভালোর জন্য যা করতে হয় আমি করব, কিছুতেই তোর হাত ছাড়বো না। রাত 2টো। বিক্রমের ঘুমটা ভেঙে যায় কথা বলার ফিসফিস আওয়াজে। ব্যালকনিতে গিয়ে দেখলো রুহি কাকে যেন ফোনে বলছে, প্লিজ রাগ করিস না, সারাদিন আজ ব্যস্ত ছিলাম। আমিও তোর সাথে কথা না বললে ভালো থাকতে পারি না। নিখিল প্লিজ কথা বল, চুপ করে থাকিস না। বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল বিক্রমের। চুপচাপ বিছানায় এসে শুয়ে পড়ল। কিছুক্ষণ পর রুহিও পা টিপে টিপে রুমে এসে শুয়ে পড়ল। বাকি রাতটা বিক্রমের চোখে আর ঘুম এলো না। কিছু ভাবছিস বিক্রম? অদ্রিজার কথায় সম্বিত ফিরল বিক্রমের। চেষ্টা করেও কিছু লুকোতে পারল না বিক্রম অদ্রিজার কাছে। সবটা শোনার পর অদ্রিজা বলল, তুই কথা বলেছিস রুহির সাথে? বিক্রম ঘাড় নাড়ল। তারপর অদ্রিজা বলল, আমি তাহলে রুহির সাথে কথা বলবো। বিক্রম সাথে সাথে বলে উঠল, না না, তোকে কিছু বলতে হবে না। অদ্রিজা বিক্রমকে থামিয়ে বলল, তুই চুপ কর। আমি নিখিলের কথা জিজ্ঞাসা করব না, আমি ওর সাথে বন্ধুত্ব করব। আর এমনিতেও তোদের বিয়েতে আমি থাকতে পারিনি, তাই পরিচয়টাও হয়ে যাবে।
বিক্রম কিছুটা স্বস্তি পেল। অদ্রিজাকে সত্যি ভরসা করা যায়, মেয়েটা অনেক উপকার করেছে আগে। বিক্রম অদ্রিজার হাত দুটো ধরে বলল, তুই পারবি অদ্রিজা, রুহিকে আমি হারাতে চাই না। অদ্রিজা এক দৃষ্টে তাকিয়ে থাকে বিক্রমের দিকে, আর মনে মনে ভাবে, আমাকে ভালোবাসলে কখনো এইভাবে ভালোবাসার ভিক্ষে চাইতে হতো না তোকে। রুহি সকালের জলখাবার বানাতে ব্যস্ত। বিক্রম সাহায্য করতে এগিয়ে এলো। রুহি বলল, থাক আমি করে নেব, তুমি চুপচাপ বসো। বিক্রম কাজ না থামিয়ে বলল, মা আমাকে সব শিখিয়ে দিয়েছে যাতে কোনো অসুবিধে না হয়। বিয়ের আগে আমি একা এইসব করতাম, তাছাড়া আজ তুমি আছো, কাল ছেড়ে চলে যেতে পারো। রুহি কথাটা শুনে চমকে যায়। বিক্রমের কাছে এসে বলল, এমন কেন মনে হলো তোমার? আমি তোমাকে ছেড়ে চলে যাব? জানি না, তবে আমার মনে হয় তুমি হারিয়ে যাবে আমার থেকে। কথা বলতে বলতে সবজি কাটতে থাকে বিক্রম। তারপর অসাবধানতায় আঙুলটা একটু কেটে যায়। রক্ত দেখে রুহি কেমন বদলে যায়। আমি বলেছিলাম তোমাকে, আমাকে সাহায্য করতে হবে না, আমি একাই করে নেব। শুনলে না তো আমার কথা। ইস, কতটা কেটে গেছে, কত রক্ত। বিক্রম অবাক হয়ে তাকিয়ে থাকে রুহির দিকে। সত্যি কি রুহি এতটা চিন্তিত, নাকি পুরোটাই নাটক? কিছুক্ষণ পর খাবার টেবিলে জলখাবার দিয়ে রুহি পাশে বসলো। অন্যদিন জলখাবার দিয়ে স্নান করতে চলে যায়, নয়তো অন্য কাজে। বিক্রম কোনো কথা না বলে খেতে শুরু করলো, কিন্তু চামচটা ধরতে একটু অসুবিধা হচ্ছে, বেশ অনেকটাই কেটেছে আঙুল। রুহি বিক্রমকে অবাক করে বলল, আমি খাইয়ে দেব? বিক্রম একটা বিষম খাওয়া কোনো রকমের সামলে নিয়ে বলল, আরে না না, আমার অসুবিধা হচ্ছে না। রুহি আর কোনো কথা বলল না, চুপচাপ বসে রইল। কিছুক্ষণ পর বিক্রম বলল, জানো রুহি, আমি যখন ছোট ছিলাম একবার পেয়ারা গাছ থেকে পড়ে ডান হাত ভেঙেছিলাম, তখন মা আমাকে খাইয়ে দিত, আর বোনের তখন কি রাগ হতো। রুহি ঠোঁটের হাসি রেখা দেখা দিল। বিক্রম আগের সব কথা সেই মুহূর্তে ভুলে গেল। অফিস যাওয়ার আগে বলল, রুহি, আজ বিকেলে আমার দুজন বন্ধু বান্ধবী আসবে, তুমি নিজের মতো একটু সেজেগুজে থেকো। দুপুরে ঘরটা একটু পরিষ্কার করতে করতে নিজের মনে গুনগুন করে গান করতে লাগলো রুহি। ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে। কিছুক্ষণ পর ফোনটা বেজে উঠল। ফোনের স্ক্রিনে নিখিলের নামটা ভেসে উঠল। রুহি ফোনটা ধরতেই ওপাশ থেকে নিখিল বলল, আজ একবার বিকেলে দেখা করতে পারবি? খুব দরকার তোর সাথে। কি হয়েছে নিখিল, সব ঠিক আছে তো? তোকে খুব দেখতে ইচ্ছে করছে রুহি, কিন্তু আজ বিকেলে কিছু গেস্ট বাড়িতে আসবে, আমি তো বেরোতে পারবো না। ফোনটা রেখে দেয় নিখিল। রুহি বুঝতে পারে নিখিলের রাগ, কষ্ট তো নিখিল ওকে দিয়েছিল এক সময়। অদ্রিজার সাথে অনিও আসে বিক্রমের ফ্ল্যাটে। অদ্রিজা আজ প্রথম মুখোমুখি হবে রুহির সাথে। মনের মধ্যে রাগ হিংসা আবার যেন ফিরে আসছে। কোনো রকমে নিজেকে সামলে রুহির সামনে দাঁড়ালো। বিক্রম আলাপ করিয়ে দিল দুজনের। অদ্রিজা মুখে হাসি নিয়ে বলল, আচ্ছা এইবার বুঝলাম কেন এতদিন রুহিকে আমাদের সামনে আনিসনি। এত সুন্দরী বউ, তোর নজর লেগে যাবে। আমার উপর মোটেও দোষ দিবি না, তোর নিজেরই সময় হয়ে উঠছিল না, এমনকি আমাদের বিয়েতেও আসিসনি। অনি অদ্রিজার হাতটা সকলের চোখের আড়ালে ধরে থাকলো। একমাত্র অনি জানে বিক্রমের বিয়ের দিনগুলোতে কিভাবে অদ্রিজা কাটিয়েছে। গল্প বেশ জমে উঠেছে চারজনের। অদ্রিজার বেশ ভালোই লাগলো রুহিকে, আর রুহিরও ভালো লাগলো অদ্রিজাকে। এরপর অবশ্য রুহি আর অদ্রিজার বন্ধুত্ব আরও গাঢ় হয়ে উঠল। এমনকি সময় পেলেই দুজনে একসাথে দেখা করে সময় কাটাতো, ঘুরতে যেত, শপিং করত, মুভি দেখত। বিক্রম বেশ খুশি ছিল ব্যাপারটা নিয়ে। অদ্রিজার মতো বন্ধু পেয়ে রুহি আবার প্রাণোচ্ছল হয়ে উঠেছিল। কথায় কথায় একদিন অদ্রিজা জানতে চাইল তার স্কুল কলেজের বন্ধু বান্ধবীদের কথা। তখনই রুহির মুখে নামটা শুনল নিখিলের। নিখিল আর রুহির বন্ধুত্বের কথা শুনতে শুনতে অদ্রিজা বলে উঠল, নিখিলকে ভালোবেসেছিলে? রুহি চুপ করে যায়। অদ্রিজা আবারও বলে, এই যেমন আমি তোমার বরকে ভালোবেসে ফেলেছি, তুমি যদি নিখিলকে ভালোবাসতে তাহলে তুমি আর নিখিল এক হয়ে যেতে, আর তোমার বরকে আমি সামলে নিতাম। কথাটা বলেই হো হো করে হেসে উঠল অদ্রিজা। রুহিও একটু রাগ রাগ মুখ করে বলল, তোমার সবটাতেই আর কি। রাতে গান শুনতে শুনতে চোখটা একটু লেগে গিয়েছিল অদ্রিজার। ফোনটা বেজে উঠতেই স্ক্রিনে নাম্বারটা দেখে কিছুটা চমকে গিয়েছিল অদ্রিজা। রুহি, এত রাতে ফোন করেছো? সব ঠিক আছে তো? তুমি সন্ধেবেলা জানতে চেয়েছিলে না আমি নিখিলকে ভালোবেসেছিলাম কিনা?
তখন বলার সাহস হয়নি। আমি তোমাকে আমার কাছের বন্ধু মনে করে কথাটা বলছি। নিখিলকে আমি এখনো ভালোবাসি, আর আমাদের এখনো সম্পর্ক আছে। রাত 1টা, সবে ঘুমটা ধরেছে রুহির। নিখিলের ফোন আসতে তড়িঘড়ি করে ব্যালকনিতে চলে গেল। নিখিল ফোনের ওপাশ থেকে বলল, ব্যালকনির লাইটটা অন কর, আমি তোকে দেখব। তুই এখানে এসেছিস নাকি? কোথায় তুই? সামনের রাস্তার দিকে তাকা, আমি দাঁড়িয়ে আছি। অবেলায় যদি এসেছো আমার বনে, দিনের বিদায় ক্ষণে গেও না, গেও না চঞ্চল গান ক্লান্ত এ সমীরণে। ঘাড়ের কাছে আলতো চুম্বনে সারা শরীরে যেন শিহরণ দেখা দিল রুহির। জাপটে ধরতে চাইল সে, তার চোখে মুখে এক তৃপ্তির আলো। তারপর ধীরে ধীরে মোমবাতির আলো যখন ক্ষীণ হতে শুরু করলো, তখন দুজন মানুষের নিঃশ্বাস কানের কাছে আসতে লাগলো। ঘুমটা ভেঙে যায় বিক্রমের, গলাটা শুকিয়ে গেছে তার। এতক্ষণ ধরে স্বপ্ন দেখছিল সে, কিন্তু স্বপ্নে রুহির সাথে ছেলেটা কে ছিল কিছুতেই মনে করতে পারছে না। এবার খেয়াল হলো রুহি বিছানায় নেই। তার মানে আজও। ধীরে ধীরে বিছানা থেকে নেমে ব্যালকনির দিকে যেতেই তার ভাবনা সত্যি হলো। আজও রুহি নিখিলের সাথে ফোনে কথা বলতে ব্যস্ত। একটু শোনার চেষ্টা করলো। একটু বোঝার চেষ্টা কর নিখিল, এইভাবে দেখা করাটা সম্ভব নয়। একটু সময় দে, আমি দেখছি কি করা যায়। আমি ভালোবাসি তোকে। এতটা অবধি শোনার পর বিক্রম প্রচণ্ড রেগে যায়। রুহির সামনে এসে দাঁড়ায়। রুহি কোনো রকমে ফোনটা শাড়ির আঁচলে লুকানোর চেষ্টা করে। বিক্রম ওর হাত ধরে বেডরুমে নিয়ে আসে। তারপর জোর করে বিছানায় বসিয়ে দিয়ে বলে, আমি বলেছিলাম তোমায়, তুমি যদি কাউকে ভালোবাসো তাহলে আমাকে বলো, আমি নিজেই সম্পর্ক থেকে মুক্ত করে দেব। কিন্তু তুমি বারবার এই প্রশ্ন এড়িয়ে গেছো। কতদিন আমি সহ্য করব এইসব? কি চাইছো তুমি? রুহি চুপ করে থাকে। কোনো কথা বলার মতো তার কাছে কিছু নেই। নিজেই জানে না সে কি করছে। সকাল হতে রুহি বিছানায় দেখে বিক্রম নেই। চারিদিক ভালো করে খুঁজেও পেল না। বাধ্য হয়ে ফোনটা বের করে ফোন করলো, একবার আসতে পারবে, খুব দরকার আছে। ফোনটা রাখতেই নিখিলের ফোন এলো। তোকে কাল তোর হাজবেন্ড কিছু বলেনি তো? না। সত্যি বলছিস তো? তোর গায়ে হাত তোলেনি তো? বললাম তো না, তুই এখন আর রাতে ফোন করিস না, একটু সময় দে আমাকে, আমি ওর সাথে কথা বলবো। কলিং বেলের আওয়াজে ফোনটা রেখে দিল রুহি। এতক্ষণ ধরে শুধু অপেক্ষা করছিল। দরজাটা খুলে অদ্রিজাকে জড়িয়ে ধরল। অদ্রিজা কিছুই বুঝতে পারল না। তারপর রাতের ঘটনাগুলো সব বলল রুহি। অদ্রিজা এবার একটু রেগে গিয়ে বলল, বিক্রমকে ফোন করেছিলে, কোথায় আছে এখনো? রুহি মাথা নেড়ে বলল, ফোন করার সাহস নেই ওর কাছে। বিক্রম যদি আবার নিখিলের ব্যাপারে জানতে চায়, কি বলবে ও? অদ্রিজা এবার মাথা ঠান্ডা করে বলল, তুমি এইভাবে দুই নৌকায় পা দিয়ে চলতে পারো না। যে কোনো একজনকে তোমায় বেছে নিতে হবে। এরপর অদ্রিজা রুহির কাছে নিখিলের নাম্বারটা চাইলো। যা কথা বলার এবারও বলবে। রুহি ফোনটা বের করলো। হ্যালো আন্টি, অদ্রিজা বাড়িতে আছে? না তো, ও তো অফিসে আছে। বিক্রম ফোন করেছিল, বলল অদ্রিজা নাকি অফিসে যায়নি। অনি, আবার কিছু ঘটবে না তো আমার মেয়েটার সাথে? না না আন্টি, একদম চিন্তা করো না, আমি আছি তো। আমি আগেও সামলে নিয়েছিলাম ওকে, কিছু হতে দেব না অদ্রিজাকে। আচ্ছা, ও কখন বেরিয়েছিল বাড়ি থেকে? আজ একটু তাড়াতাড়ি বেরিয়েছিল। রুহি ফোন করে দেখা করতে বলেছিল। অনি ফোনটা রেখে দেয়। রুহি কেন ডেকেছিল অদ্রিজাকে তা ভাবতে থাকে। এখন কি একবার বিক্রমের সাথে কথা বলবে, নাকি আর একটু অপেক্ষা করবে? ভাবতে ভাবতেই অদ্রিজার ফোন আসে। কিরে, তুই কোথায়? অফিসে যাসনি? কোথায় আছিস আমাকে বল, আমি আসছি। আমি অফিসে যাইনি, তোকে কে বলল? বিক্রম ফোন করেছিল। দেখেছিস কত টান আমার উপর। বাজে কথা না বলে বল কোথায় আছিস। চিন্তা করিস না, তাড়াতাড়ি বাড়ি ফিরে যাব। নিখিলের সাথে দেখা করতে গিয়েছিলাম। তোর মাথা ঠিক আছে তো? বিক্রম যদি জানতে পারে কি হবে বলতো? আর তুই কি করতে চাইছিস? নিখিলের সাথে রুহিকে ভাগিয়ে আমি বিক্রমকে পেতে চাইছি। বাইপাসে ফুল স্পিডে গাড়ি চালিয়ে অদ্রিজা বাড়ি ফিরছে। কি হবে আগামীকাল? নিখিলের সামনাসামনি হলে বিক্রমের কি অবস্থা হবে? ঠিক যেমন রুহির সামনাসামনি হয়ে অদ্রিজার অবস্থা হয়েছিল সেই রকম। মনের মধ্যে বহু প্রশ্ন বাসা বাঁধছে অদ্রিজার। সন্ধে হয়ে গেছে তখন।
রুহিকে ফোন করে অদ্রিজা জিজ্ঞাসা করে নিল, বিক্রম ফিরেছে নাকি? রুহি কিছুটা চিন্তিত গলায় বলল, না, ফেরেনি। তারপর জিজ্ঞাসা করলো, নিখিল ফোন করে কিছু বলেছে নাকি? রুহি আবারও না বলল। অদ্রিজা চিন্তা করতে বারণ করে বলল, বিক্রম তাড়াতাড়ি বাড়ি ফিরে যাবে। এবার অদ্রিজা বিক্রমকে ফোন করলো। ফোনটা ধরতেই, কি ব্যাপার তোর, আজ অফিস আসিসনি, কোথায় আছিস? একটু ঘুরু ঘুরু করতে বেরিয়েছিলাম। আর আমি এদিকে মরে যাচ্ছি, রুহি আমাকে দিনের পর দিন ঠকিয়ে যাচ্ছে। আমাকে রুহি সব বলেছে, আর আমি আজ নিখিলের সাথে দেখা করতে গিয়েছিলাম। মানে তুই সব জানিস? একটু ধৈর্য রাখ, কাল বিকেলে নিখিল আসবে, যা কথা বলার সামনাসামনি হবে। আর হ্যাঁ, রুহির বাবা মাকে ফোন করে আসতে বলে দে, তাদের থাকাটা খুব জরুরি। কি করতে চাইছিস তুই সেটা কাল জানতে পারবি। যা যা করতে বললাম কর। আর আজ রুহিকে এই ব্যাপারে কোনো কথা জিজ্ঞাসা করবি না। আচ্ছা, কাল যদি নিখিলের সাথে রুহি যেতে চায় তাহলে কি করবি? ভালোবাসার মানুষকে তার ভালোবাসার হাতেই দিয়ে দেব? এত সহজে হাল ছেড়ে দিবি? জোর করে কোনো কিছু হয় না অদ্রিজা। অদ্রিজা তার হাতের কাটা দাগগুলোর দিকে তাকিয়ে মনে মনে ভাবল, তবে তাই হোক, ভালোবাসার মানুষ তার ভালোবাসার মানুষকেই পাক। অদ্রিজা ঘুমের ঘোরে বুঝতে পারছে একজোড়া চোখ তার দিকে চেয়ে আছে। চোখ খুলতে চমকে উঠল। সকাল সকাল তোর মুখ দেখে উঠলাম অনি। যদি আজকের দিনটা আমার খারাপ যায় তো তোকে আমি দেখে নেব। তা এত সকালে আমার রুমে কি ব্যাপার? কি করতে চাইছিস তুই? বললামই তো কাল তোকে, রুহিকে নিখিলের সাথে ভাগিয়ে বিক্রমকে আমার করে নিতে চাইছি। তোর প্ল্যান অন্য, তোকে আমি ভালো করে চিনি। অদ্রিজা তার মায়ের দিকে তাকিয়ে ব্যঙ্গ করে বলল, তুই তো আমার মায়ের মতো হাড়ে হাড়ে চিনিস না। অদ্রিজার মা এবার একটু রেগে বলল, দেখ অদ্রিজা, আমার বয়স হয়েছে, এই এত অশান্তি আর ভালো লাগছে না। হ্যাঁ মা, তোমার বয়স হয়েছে, আজ তোমার মেকআপ কিটটা আসবে, পার্সেলটা আমি না থাকলে নিজে নিয়ে নেবে। অদ্রিজা ফ্রেশ হয়ে বাইরে বেরিয়ে দেখলো সোফাতে বসে তার মা আর অনি কি যেন ভাবছে। এমন কাণ্ড দেখে এবার ওর খুব হাসি পেল। অনি অদ্রিজাকে দেখে বলল, আজ আমি বিকেলে তোর সাথে বিক্রমের বাড়ি যাব, তোকে একা ছাড়বো না। লোকের বাড়ির কেচ্ছা শুনতে তোর খুব ভালো লাগে, তাই না রে অনি? আর তুই যে লোকের বাড়ি ভাঙার চেষ্টা করছিস, সেটা কোনো দোষের না। অদ্রিজা আর কথা বাড়ালো না, শুধু বলল, 5টার সময় এসে আমাকে নিয়ে যাস, একসাথে যাব। রুমের মধ্যে রুহির বাবা মা, রুহি, বিক্রম, অনি আর অদ্রিজা বসে আছে। নিখিল এখনো আসেনি, সব অপেক্ষা তাকে ঘিরে। রুহি বারবার ঘড়ির দিকে তাকাচ্ছে। রুহির বাবা মা একটা চেনা ভয়ে চুপচাপ স্বাভাবিক থাকার চেষ্টা করছেন। চারিদিক একটা নীরবতা। রুমের মধ্যে একটা সুচ পড়লেও যেন তার শব্দ শোনা যাবে। অদ্রিজা এবার রুহিকে বলল, নিখিলকে ফোন করতে। রুহি ফোনটা হাতে নিয়ে নিখিলকে ফোন করতে গেল, কিন্তু নিখিলের নাম্বার কিছুতেই পাচ্ছে না। বারবার খুঁজতে লাগলো। তার চোখে মুখে একটা অজানা ভয়ের ছাপ। অদ্রিজা হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে বলল, নাম্বার খুঁজে পাচ্ছ না তুমি? গতকাল আমি চেয়েছিলাম, দিতে পারোনি। তাহলে তুমি রোজ কার সাথে কথা বলতে? রুহি কিছু বুঝতে পারছে না। নিখিল তো নিজেই ফোন করত, রুহি তো কোনোদিন নিখিলকে ফোন করেনি। আর নাম্বারটাই বা গেল কোথায়? অদ্রিজা রুহিকে নিজের কাছে বসিয়ে শক্ত করে ধরে থাকলো। তারপর রুহির বাবা মাকে বলল, আপনারা কিছু বলবেন নাকি আমি সবটা বলবো? রুহির বাবা মা তখন কেঁদে ফেলেছেন। রুহির বাবা বিক্রমের হাত দুটো ধরে বলছেন, আমরা ভুল করে ফেলেছি, আমাদের ক্ষমা করে দাও, তোমার সাথে রুহির বিয়েটা দেওয়া উচিত হয়নি। বিক্রম আর অনি দুজনেই অবাক হয়ে একে অপরের মুখের দিকে তাকিয়ে আছে। অদ্রিজা এবার বলতে শুরু করলো, নিখিল এখানে আসবে না, কারণ বাস্তবে নিখিল বলে কেউই নেই। এই সবটাই রুহির কল্পনা। আমি রুহির কাছে ওর পুরনো বন্ধু বান্ধবীদের কথা আগেই জিজ্ঞাসা করে নিয়েছিলাম। গতকাল যখন রুহির কাছে নিখিলের নাম্বার চেয়েছিলাম আরও দিতে পারেনি, পাগলের মতো ফোনে খুঁজে যাচ্ছিল, তখনই সন্দেহ হয়েছিল। তাই আমি অফিসে না গিয়ে ওর পুরনো বন্ধু বান্ধবীদের খোঁজে বেরিয়ে পড়েছিলাম। সেখান থেকে জানতে পেরেছি রুহি
কিশোরী বয়স থেকেই নিখিল নামে একজন বন্ধুকে কল্পনার জগতে ঠাঁই দিয়েছিল। এমনকি টিউশনিতে পড়তে গেলে বা স্কুলে বেঞ্চের পাশের জায়গাটাতে কাউকে বসতে দিত না। সবাই ভাবত রুহি বোধহয় কারোর সাথে মিশতে চায় না, একা একা থাকতে চায়। আসলে রুহি নিজের একটা জগৎ বানিয়ে নিয়েছিল নিখিলকে নিয়ে। ও মনে করতো নিখিল ওর পাশে বসে আছে। ধীরে ধীরে রুহির সাথে নিখিলও বড় হলো, সম্পর্কটা প্রেমে পরিণত হলো। কোনো ফোন আসতো না রুহির, পুরোটাই ওর হ্যালুসিনেশন। এবার অদ্রিজাকে থামিয়ে দিয়ে রুহির মা কাঁদতে কাঁদতে বললেন, সব কিছুর জন্য আমরা দায়ী। আমরা রুহিকে সময় দিতে পারিনি। ও যে ধীরে ধীরে একাকিত্বে ডুবে যাচ্ছে বুঝতে পারিনি। যখন বুঝতে পারলাম তখন অনেকটা দেরি হয়ে গেছে। নিখিল পুরোপুরি ওর কাছে সত্যি হয়ে উঠেছে। তারপর ট্রিটমেন্ট শুরু হলো, কিন্তু বিক্রমের মতো একজন ভালো ছেলে পেয়ে আমরা তড়িঘড়ি করে বিয়েটা দিয়ে দিলাম। ভাবলাম বিয়ের পর সব ঠিক হয়ে যাবে, কিন্তু আমরা বড্ড ভুল করে ফেলেছি। ট্রিটমেন্ট চলাকালীন নিখিল ওর মনে আসতো না। এখানে একা থাকতে থাকতে বোধহয় বিক্রম অসহায়ভাবে চেয়ে আছে রুহির দিকে। আবার একটা নীরবতাই রুমের মধ্যে। এবার বিক্রম উঠে গিয়ে রুহির পাশে বসতেই রুহি বিক্রমের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলছে, নিখিল নেই, নিখিল নেই। বিক্রম জড়িয়ে ধরল রুহিকে। আমি তোমায় কিছুতেই ছাড়বো না। আমি যেভাবেই হোক তোমায় সুস্থ করব। অনেক ভালোবাসি তোমায়। অদ্রিজা রুহির দিকে তাকিয়ে বলল, যখনই আমার সাথে কথা বলতে ইচ্ছে করবে বা দেখা করতে ইচ্ছে করবে একটা ফোন করে দিও আমায়। অনেকক্ষণ হয়েছে অদ্রিজা আর অনি বিক্রমের ফ্ল্যাট থেকে বেরিয়ে এসে এখন গঙ্গার ধারে বসে আছে। সন্ধে নামতে একটু দেরি। অনি, এবার চল পাহাড় থেকে ঘুরে আসি। আমার সব কাজ আমি সেরে ফেলেছি। আসার পর তোর অফিসে কোনো ভ্যাকেন্সি থাকলে খোঁজ নিস তো। কেন রে, তুই জেনে কি করবি? না, যেভাবে কেসটা তুই সমাধান করলি তাতে আমার চেম্বারে এবার তালা ঝোলাতে হবে। আর এই বয়সে বাবা মা বেকার ছেলেকে বসে বসে খাওয়াবে না। অদ্রিজা হো হো করে হেসে ওঠে। আজ এই হাসির মধ্যে কোনো ভেজাল নেই। অনি এবার আনমনে বলল, কেউ তার জন্য সারা জীবন অপেক্ষা করে থাকবে। অদ্রিজা অনির কাঁধে মাথাটা রাখে। সূর্য তখন পশ্চিম আকাশে ডুব দিয়েছে। তুমি যাও পরিচিত কোনো ডাকে, বাড়ি ফিরে এসো সন্ধে নামার আগে। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।